একটি ছেলে আর একটি মেয়ে, তারা দুজন প্রতিবেশী। তাদের ঝগড়ার মধ্য দিয়ে তারা বুঝতে পারে না কখন তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু কেউ কাউকে কখনো দেখেনি তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হবে। তারা কি আদৌ দুজন এক হতে পারবে, নাকি সারা জীবন তারা এভাবেই না দেখে কাটিয়ে দেবে? বলছিলাম 2023 সালে মুক্তিপ্রাপ্ত মাই ওরেস্ট নেইবার মুভিটির কথা দিচ্ছি আমার আজকের গল্পের শেষটা আপনাদের কাঁদাবে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। ধন্যবাদ। গল্পের শুরুতে দক্ষিণ কোরিয়ার একটি ব্যস্ত শহর দেখানো হয়। এই শহরে সানজু নামের একটি ছেলে একজন ব্রোকারের সঙ্গে আজ বাসা দেখতে এসেছে। সানজুর আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, তাই খুবই কম বাজেটের মধ্যে তার একটি ফ্ল্যাট প্রয়োজন। বাজেট কম থাকায় এই ফ্ল্যাটের অবস্থাও তেমন একটা ভালো ছিল না। দেয়াল থেকে সিমেন্ট খসে খসে পড়ছিল, আর বাথরুমের কথা কি আর বলবো, সেটা এত ছোট যে কমোডও ঠিকমতো বসা যেত না। সেখানে বসতে গেলে পা বের করে বসতে হতো। তখন সানজু লোকটাকে বলে, এত ছোট্ট রুমে আর ড্যাম দেয়ালের মধ্যে সে কিভাবে থাকবে? তখন সে লোকটা বলে, এত কম বাজেটের মধ্যে এর থেকে ভালোবাসা আর পাওয়া যাবে না, তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এর মধ্যেই। এই বাসায় কোনো লিফটেরও ব্যবস্থা ছিল না, তাই সবকিছু থেকে সানজু লোকটিকে কিছু ডিসকাউন্টের কথা বলে। তখন লোকটা বলে, এই ব্যাপারে আমি তোমাকে কিছুই করতে পারবো না, এই সবকিছু বাড়িওয়ালার হাতে। যেহেতু বাসায় কোনো লিফট ছিল না, তাই সানজু তার বন্ধুদেরকে নিয়ে তার বাসার মালপত্রগুলো ঢুকাচ্ছিল, আর তারা সবকিছু গুছিয়ে নিয়ে খাবার খেতে শুরু করে। আর এখান থেকে আমরা জানতে পারি সানজু এখানে একাই থাকে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়। তার সিঙ্গার হওয়ার একটি স্বপ্নও আছে, তাই সে ড্রিম নামে একটি কোম্পানিতে অডিশনও দিয়েছে এবং প্রথম রাউন্ডে সিলেক্ট হয়েছে। এই জন্য সে সেকেন্ড রাউন্ডের প্রিপারেশন নিচ্ছে। সানজু তখন তার বন্ধুদের বলে যাতে সে নিরিবিলি প্র্যাকটিস করতে পারে, তাই সে বাসাটাই এসেছে। এরপর সানজু যখন রাতে ঘুমাতে যায় তখন সে নিজের মনে মনে বলতে থাকে, এই রুমটা অনেক ভালো, এখানে থাকা যায়। এ কথা বলে সে নিজের মনে একটু খুশি হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে একটা মেয়ের কান্নার শব্দ শুনে সানজুর ঘুম ভেঙে যায়, আর তখন সে আবার মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পায়। সানজু তখন ভাবে এটা হয়তো ভূতের কাজ, তাই সে ভয় পেয়ে নিজের মনে সাহস জোগানোর জন্য কিছু বলতে থাকে। আসলে ভূত বলতে কিছুই নেই। এরপরও সেই শব্দটা বন্ধ হচ্ছিল না, তাই সানজু ভয় পেয়ে রুম থেকে বের হয়ে অ্যাপার্টমেন্টের নিচে চলে আসে। সানজু ভেতরে ভেতরে অনেক ভয় পাচ্ছিল, তাই সে রাস্তার একপাশে বসে পড়ে আর নিজের মনে বলতে থাকে, ভূত বলতে আসলে কিছুই হয় না। এভাবে তার মনে সাহস জুগিয়ে সে আবার তার রুমে ফিরে আসে। সানজু যতই নিজের মনে সাহস জোগানোর চেষ্টা করুক না কেন, সে কিন্তু আসলে খুব ভয় পেয়েছিল। মেয়েটার অপর পাশ থেকে সানজু সব কথা শুনতে পাচ্ছিল, তাই সে দেয়ালে আঘাত করে। তখন সানজু ভাবে আসলে মনে হয় এখানে ভূত আছে, তাই সে একটা হাতুড়ি দিয়ে দেয়ালে আঘাত করতে যায়। তখন দেয়াল থেকে একটি আত্মা বের হয়ে আসে, আর এটা দেখে সানজু সেখানেই অজ্ঞান হয়ে যায়। আসলে কিন্তু সেখানে কোনো আত্মাই ছিল না। সানজু অতিরিক্ত ভয়ের কারণে সে ভুল দেখেছিল। তার পাশের ফ্ল্যাটে থাকা একটি মেয়ে এই সবকিছু করছিল। কিছুক্ষণ পর সানজু যখন জ্ঞান ফিরে আসে তখন সে চিৎকার করে বলে সে রাতের বেলায় দেয়ালের ভূতকে মুক্ত করবে না, কাল সকালে এই দেয়ালের ভূতটাকে সে এখান থেকে মুক্ত করে দেবে। এই বলে সে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে, সে একটি হাতুড়ি নিয়ে আবার সে দেয়ালে আঘাত করে ভূতটাকে মুক্ত করতে যায়। তখন অপর পাশ থেকে একটি মেয়ে চিৎকার করে ওঠে। এটা শুনে সানজু আবার থেমে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভূত? তখন মেয়েটা বলে, তুমি কি আসলেই একটা বুদ্ধুরাম? আমি কোনো ভূত নই, আমি তোমার প্রতিবেশী। তখন সানজু তাকে বলে, আমি কিভাবে তোমার কথা শুনতে পাচ্ছি? তখন মেয়েটা বলে, আসলে এই দেওয়ালটা অনেক পাতলা, যে কারণে রুমের এপাশ থেকে কথা বললেও স্পষ্ট শোনা যায়। মেয়েটার নাম বলে রানু। সানজু তখন রানুকে বলে, তুমি এই বিষয়টা তোমার বাড়িওয়ালাকে জানোনি কেন? রানু তখন বলে, তাদেরকে এখন জানিয়েও কোনো লাভ নেই, কারণ তাদের দুই বাড়িওয়ালার মধ্যে অনেক ঝামেলা। সানজু তখন বলে, আমি রাতের বেলায় যে ভৌতিক আওয়াজগুলো শুনতে পেয়েছি সেগুলো আসলে কি তুমি করেছিলে? তার কথা শুনে রানু কিছু না বলে শুধু হাসে। সানজু তার হাসির শব্দ শুনে বলে, আসলে তুমি একটা পাগল, তুমি কি চাও আমি এ বাড়ি থেকে বের হয়ে যাই? এই কথা শুনে রানু বলে, আমি পাগল না, বরং তুমিই পাগল। তুমি পাগল না হলে পাতলা দেয়াল, লিফট ছাড়া আর ওইটুকু বাথরুম দেখে কেউ কি বাসায় উঠতে পারে? এই কথা শুনে সানজু বলে, আমাকে যে বাসায় উঠিয়েছে সে আমাকে বলেছে আমি যেভাবে খুশি সেভাবে শব্দ করলেও কোনো সমস্যা নেই, তাই এখন থেকে আমি আমার মতো থাকবো। এভাবে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে সানজু রানুকে বলে, আমরা দুজনেই যদি কম্প্রোমাইজ করে নেই তাহলে তো হয়ে যায়। কিন্তু রানু এতে রাজি না হয়ে বলে, এর কোনো দরকার নেই, তুমি বাথরুমে কিছু করলেও তা আমি শুনতে পাই। এরকম ভাবেই দুজনের মধ্যে ঝগড়ার মাধ্যমে দিন কাটতে থাকে। দুজন দুজনকে বিরক্ত করার জন্য যে যেভাবে পারে শব্দ করে। হঠাৎ করে একদিন রানুর বোন অনেকগুলো বাজার নিয়ে আসে,
আর তাকে বলে সে যেন গিয়ে তার মায়ের সঙ্গে একটু দেখা করে আসে, তার মা তার জন্য অনেক দুশ্চিন্তা করছে। রানু তখন বলে, আমাকে যখন ঘর থেকে বের করে দিয়েছিলে তখন মনে ছিল না যে আমার প্যানিক অ্যাটাক হয়? এখান থেকে বোঝা যায় রানু আর তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো না। তখন রানুর বোন রেগে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলায় আবার নিয়ম করে তাদের দুজনকে বিরক্ত করা শুরু হয়ে যায়। সেও ইচ্ছে করে অনেক শব্দ করতে থাকে। রানু এতটাই রেগে গিয়েছিল যে সে সঞ্জুকে কোনোভাবেই ঘুমাতে দিচ্ছিল না। সঞ্জু যখন একটু ঘুমাতে যাচ্ছিল তখন রানু বিভিন্নভাবে শব্দ করছিল। এই জন্য সঞ্জু অনেক রেগে গিয়ে রানু যখন ঘুমাতে যায় তখন সে গিটার বাজাতে শুরু করে। তাই সঞ্জু যখন ঘুমাতে যায় তখনই রানু সিডি প্লেয়ারের গান বাজাতে শুরু করে। তখন সঞ্জু রেগে বাসা থেকে বের হয়ে যায়, রানুকে খুঁজতে থাকে। কিন্তু সঞ্জু জানতো না যে তাদের পাশাপাশি বাসা হলেও তাদের অ্যাড্রেস আলাদা। সে অনেক খোঁজাখুঁজির পর যখন রানুর বাসা খুঁজে পায় না তখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসে। এই সব কিছু তার আর মোটেও ভালো লাগছিল না, কিন্তু কি আর করার, রানু যেহেতু কম্প্রোমাইজ করবে না তাই তার সঙ্গে পাল্লা দিয়ে তো তাকে বিরক্ত করে যেতেই হবে। এই জন্য সে বুদ্ধি করে সেই দেয়ালে একটি ঘড়ি লাগায় যেটা প্রত্যেক সেকেন্ডে শব্দ করেই যেত। ওপাশে রানু তখন একটা হেডফোন লাগিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই ঘুমাতে পারছিল না। সারা রাত না ঘুমিয়ে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর রানু একজন ডাক্তারের কাছে যায়, কিন্তু সেখানেও কোনো সমাধান খুঁজে পায় না। আর সঞ্জু তার এক বন্ধুর কাছে যায় এই সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য, কিন্তু সেখানে গিয়েও কোনো লাভ হয় না। এরপর তারা ঘরে ফিরে রানু সঞ্জুকে বলে, তুমি জিতে গেছো, দয়া করে এবার মাফ করো, চলো আমরা আজ থেকে সময় ভাগাভাগি করে কাজ করি। এরপর থেকে তারা দুজন মিলে 4 ঘন্টা করে সময় ভাগ করে নেয়, আর এই সময়ের মধ্যে তারা নিজেরা নিজেদের সব কাজ সেরে ফেলে। এদিকে সঞ্জুর বন্ধুরা তার বাসায় এসে ড্রিঙ্কস করার সিদ্ধান্ত নেয়। তারা আসলে আগে থেকে সঞ্জুকে জানানোর চেষ্টা করছিল যে তারা আজ সঞ্জুর বাসায় আসছে, কিন্তু সঞ্জুর ফোন না ধরায় তার কিছু না জানিয়েই চলে আসে। কিন্তু সমস্যা হলো এই সময়টা ছিল সঞ্জুর শব্দ না করার সময়, তাই সে তার বন্ধুদেরকে ঘরে ঢুকতে না দিয়ে বাইরে দাঁড় করিয়ে রাখে। এরপর সে আস্তে আস্তে দেয়ালের কাছে গিয়ে রানুকে বলে, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে রাতেই বিদায় করে দেব, ততক্ষণে তুমি একটু ম্যানেজ করে নিও। রানুকে এই কথা বলে তার বন্ধুদের ভিতরে নিয়ে আসে। তার সব বন্ধুরা রাতের বেলা অনেক ড্রিঙ্কস করে আর শব্দ করে, এতে রানু খুব বিরক্ত হয়ে যায়। সঞ্জু তখন তার বন্ধুদেরকে বলে, তোমরা প্লিজ এখান থেকে চলে যাও, কিন্তু তার বন্ধুরা কোনো কথাই শুনে না। এরপর সকালবেলা যখন সঞ্জু ঘুম থেকে উঠে তখন সে খেয়াল করে তার রুমটা অনেক অগোছালো এলোমেলো অবস্থায় পড়ে আছে। এমনিতে তার ড্রিঙ্কস করার ফলে তার অনেক মাথা ব্যথা করছিল, তারপর রুমের এই অবস্থা। ওদিকে রানু তখন অপর পাশ থেকে বলে, তোমার তো মাথা ব্যথা করবেই, তোমার সব বন্ধুদের একটা জব আছে, কিন্তু তোমার তো কোনো জবই নেই। আসলে কাল রাতে ড্রিঙ্কস করার পর মাতাল অবস্থায় সঞ্জু আর তার বন্ধুরা যে কি বলেছিল তা তারা নিজেরাই জানে না। রানু সেখান থেকে এই কথাগুলো শুনে ফেলেছে। হঠাৎ করে সঞ্জুর মনে পড়ে তারা মাতাল অবস্থায় খুব চিল্লাচিল্লি করছিল। তখন ওপাশ থেকে রানু চিল্লায়। সঞ্জু তখন তাদেরকে বলে, না, কোনো মেয়ে না, ওটা একটা ভূত। আর তার বন্ধুরা রানুকে ভূত ভেবে তার কাছে প্রার্থনা করতে থাকে। সঞ্জু তখন ভাবে রানু হয়তো তার ওপর অনেক রেগে আছে, তাই সে পরামর্শের জন্য তার বন্ধুর কাছে যায়। তার বন্ধু যখন বলে, তুমি চিন্তা করো না, তুমি গিয়ে ওর কাছে ক্ষমা চাও, দেখো ও ঠিকই তোমাকে ক্ষমা করে দেবে। এই কথা শুনে সঞ্জু তখনই ফিরে এসে রানুকে সরি বলে আর তার কাছে অনুরোধ করে, 2 দিন পর আমার অডিশন, তাই প্লিজ তুমি আমাকে 2টা দিন সময় দাও, আমার অডিশন হয়ে গেলে এর পরের 2 দিন তুমি নিও। এই কথা শুনে রানু তার কথা মেনে নেয়। আর তখনই দেখা যায় রানু আগের দিনের রাতের কিছু কথা মনে করছিল। সেখানে সঞ্জুর বন্ধুরা আসলে 4 জন মিলে একটি ব্যান্ড ছিল, কিন্তু তারা সাকসেসফুল না হওয়ায় সঞ্জুর বাকি বন্ধুরা যে যার কাজে ঢুকে পড়ে। কিন্তু সঞ্জু তার ব্যান্ডটাকে দাঁড় করানোর জন্য এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। আর এখান থেকে বোঝা যায় রানুও চায় সঞ্জু একজন অনেক বড় সিঙ্গার হোক, এজন্য সে তার গান প্র্যাকটিস করার কথা শুনে তাকে বাধা দেয়নি। এরপর দেখা যায় রানু তার কিছু কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তার হাত থেকে একটি জিনিস পড়ে গিয়ে তার পায়ে চোট লাগে। তখন দেয়ালের অপর থেকে সঞ্জু এই আওয়াজটা শুনতে পায় আর সে সঙ্গে সঙ্গে রানুকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ডাক্তার আনার ব্যবস্থা করে দিতে পারি। এই কথা শুনে রানু বলে, তুমি আমার প্রতি এত খেয়াল করছো কেন? অন্যদিকে সঞ্জু যখন গান গায় তখন রানু আর বিরক্ত হয় না, বরং সে খুব মনোযোগ দিয়ে সঞ্জুর গানগুলো শুনে। পরের দিন সঞ্জু আর তার বন্ধুরা মিলে একটি পার্টিতে আসে। এদিকে রানুর বাসায় আবারও তার বোন আসে আর সে দেয়ালের পাশে গিয়ে গা ঘেঁষে অপর পাশের কথা শোনার চেষ্টা করছিল। আসলে রানুর বোন বুঝে গিয়েছিল রানু এই দেয়ালের অপর পাশে কারোর সঙ্গে কথা বলে, কিন্তু এই সব বিষয় নিয়ে রানুর বোন খুবই বিরক্ত লাগছিল, তাই সে তার বোনকে ওখান থেকে চলে যেতে বলে। তার বোন যাওয়ার সময় দেখে রানুর প্যানিক অ্যাটাকের ওষুধগুলো পড়ে আছে। তখন রানুর বোন তাকে জিজ্ঞেস করে, এই ওষুধগুলো সে খায়নি কেন? রানু তখন বলে, এখন আর তার ওষুধ লাগে না, সে এমনিতেই অনেক সুস্থ হয়ে গেছে। এই কথা শুনে রানুর বোন বুঝতে পারে এটা হয়তো দেয়ালের অপর পাশের ওই ছেলেটার জন্য হয়েছে। অন্যদিকে সঞ্জুর ইচ্ছে না থাকা সত্ত্বেও তার বন্ধুদের জোরাজোরিতে সে একটি পার্টিতে আসে। সেখানে সঞ্জু সৃজি নামের একটি মেয়েকে দেখে। আসলে এই মেয়েটা ছিল সঞ্জু রেক্স। এরপর সঞ্জু সেখান থেকে বাইরে বের হয়ে আসে। তখন মেয়েটা তার পিছু পিছু এসে বলে, আর কয়েকদিনের মধ্যে আমার বিয়ে, তাই বিয়ের আগে তোমাকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে।
এই কথা শুনে সঞ্জুর খুব মন খারাপ হয়। এরপর রাতে বাসায় ফিরে সঞ্জু অনেক জোরে জোরে গান করছিল। দেয়ালের অপর পাশ থেকে রানু বলে, তুমি কি ড্রিঙ্কস করেছো না এমনি গান গাচ্ছ? সঞ্জু তার কোনো কথার উত্তর দেয় না। এরপর রানু সঞ্জুকে বলে, আমার এখনো টেরি বানানো হয়নি, তাই আমার আরেকটু সময় চাই। এই কথা শুনে সঞ্জু বলে, তোমার আর যতক্ষণ খুশি তুমি সময় নিয়ে নাও। সঞ্জুর মুখে এমন কথা শুনে রানু বুঝতে পারে সঞ্জুর হয়তো কোনো কারণে মন খারাপ হয়েছে। তাই রানু বলে, তোমার কি ব্রেকআপ হয়ে গিয়েছে? সঞ্জু তখন বলে, আমার অনেক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে, সে আজ অন্য একজন টাকাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। সঞ্জু তখন আরো বলে, এই 31 বছর বয়সে আমার কাছে না আছে টাকা, না আছে একটি ভালো বাড়ি। এই কথা শুনে রানু খুব কষ্ট পায় আর তাকে বুঝিয়ে বলে, মানুষের খারাপ সময় সব সময় থাকে না, ঠিক একদিন ভালো সময় আসে। এই কথা শুনে সঞ্জু আবার তার গান প্র্যাকটিস করতে শুরু করে আর দেয়ালের অপর পাশ থেকে রানু মুগ্ধ হয়ে তার গান শুনে। এরপর দিন সঞ্জু তার গানের জন্য অডিশন দিতে যায় আর এই 3rd রাউন্ডেও সে সিলেক্ট হয়। এই জন্য সে অনেক খুশি হয়ে যায়। এদিকে রানুর কাছে হঠাৎ করে একটি মেইল আসে আর এই মেইলটা দেখে রানুর আবার সে পুরনো রোগ প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। তাই সে আস্তে আস্তে বসে পড়ে। এর কিছুক্ষণ পরে সঞ্জু আসে আর দেয়ালের অপর পাশ থেকে তার সাকসেসের কথা রানুকে বলে, সাথে রানুকে ডিনারের জন্য ইনভাইটও করে, কারণ সে মনে করে আজ তার সফলতার জন্য একমাত্র রানুরই অবদান। রানু তখন বলে, আজ রাতে আমি তোমার সঙ্গে ডিনারে যেতে পারবো না, কারণ আজ রাতটা আমার কাছে কুফা। তাই আমরা যদি চাই তাহলে দুজন দুজনের জায়গা থেকেও কিন্তু আজকে রাতটা সেলিব্রেট করতে পারি। এই কথা বললে সঞ্জু বলে, কেমন ভাবে? তখন রানু বলে, তুমি দেয়ালের ওপাশ থেকে দেয়ালের কাছে এসে ড্রিঙ্কস করো আর আমি এপাশ থেকে ড্রিঙ্কস করি, আমরা দুজন ভাববো যে আমরা সামনাসামনি বসে ড্রিঙ্কস করছি। এভাবে তারা দুজন দুপাশে বসে ড্রিঙ্কস করে সময়টাকে সেলিব্রেট করে। পরের দিন সকালবেলা রানু সঞ্জুকে ডেকে বলে, আজ পুরো দিনটাই তুমি ব্যবহার করতে পারবে, কারণ আমি একটি জরুরি কাজে বাইরে যাচ্ছি। এরপর দেখা যায় রানু অফিসে একটি মিটিংয়ে বসে আছে আর তার পাশে বসে ছেলেটা হলো তার আগের কোম্পানির বস, তার নাম ছিল ডং। মিটিং এর মধ্যে রানু তার করে একটি ডিজাইন দেখালে ডং বলে, এই ডিজাইনটা রানু যখন আমার কোম্পানিতে কাজ করতো তখন তৈরি করা, তাই এই ডিজাইনটা আমার প্রপার্টি। তাছাড়া এই ডিজাইনটার জন্য আমি রানুকে 50% শেয়ার দিতে চেয়েছিলাম। রানু তখন বলে, মোটেও না, এটা আমি আমার অবসর সময়ে পার্সোনাল ভাবে বানিয়েছি। একটা পর্যায়ে তাদের ঝামেলা মিটে যায়, কিন্তু ডং যে মিডিয়াতে গিয়ে রানুর সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে থাকে, রানু এসব দেখে বাসায় ফিরে সঞ্জুকে সবকিছু বলে। সে আরো বলে, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি ওর মুখ ভেঙে দিতাম। সব কথা শুনে আর মোবাইলের ফুটেজ দেখে সঞ্জু বলে, তুমি চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। পরের দিন সকালবেলা সঞ্জু তার বন্ধুদেরকে নিয়ে ডংকে ফলো করতে থাকে। তাকে ফলো করতে করতে তারা তার সঙ্গে জিমে চলে যায় আর সুযোগ বুঝে ডংয়ের প্রোটিন শেকের মধ্যে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। ডং যখন এটা খায় তখন তার পেট থেকে বিভিন্ন ধরনের শব্দ বের হতে শুরু করে। মজার ব্যাপার হলো, একটি পর্যায়ে গিয়ে ডং সেখানেই বাথরুম করে দেয় আর এই সমস্ত ব্যাপারটা সেখানে থাকা সবাই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। পরের দিন রানু যখন একটা হোটেলে বসেছিল তখন সেখানে তার বান্ধবী এসে তাকে বলে, তুমি কি তোমার আগের বছরের ভিডিও দেখেছো? এটা বলে সে তার মোবাইল বের করে রানুকে ভিডিওটা দেখায়। এটা দেখে রানু খুব খুশি হয়ে যায় আর সে বুঝতে পারে এটা অবশ্যই সঞ্জুই করেছে। এরপর বাসায় ফিরে রানু সঞ্জুর জন্য অপেক্ষা করতে থাকে। সে যখন বাসায় আসে তখন রানু তাকে বলে, এই সবকিছু তুমি করেছো তাই না? আমি তোমার এই কাজের জন্য খুব খুশি হয়েছি। এই কথা শুনে সঞ্জু রানুকে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু রানু বলে, তোমার অডিশন শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। এভাবে কিছুক্ষণ গল্প করার পর সঞ্জু রানুকে প্রপোজ করে আর এটা শুনে তো রানু খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় তারা দুজন দুজনের বেড সেই দেয়ালের কাছে নিয়ে এসেছে যাতে তারা সবসময় এক অপরের সাথে কথা বলতে পারে। পরের দিন সকালবেলা সঞ্জু রানুকে বলে, চলো আমরা ডেট করি। এই কথা শুনে রানু বলে, আমরা তখন দেখা করবো না, তাহলে আমরা কিভাবে ডেট করব? তখন সঞ্জু বলে, আমরা দেখা না করেও ডেট করতে পারবো। এরপর তারা দুজন দুজনের খাবার নিয়ে সে দেয়ালের কাছে চলে আসে আর দুজনের ভাবতে থাকে তারা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে, রেলেনের পাশে দিয়ে হাঁটছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এভাবে তারা সারাদিন ডেট করে। আসলে কিন্তু তারা দুজন দুজনের কাছেই ছিল, শুধুমাত্র একটি দেয়াল ছিল তাদের বাধা। পরদিন সকালবেলা সঞ্জু আর রানু উঠে রান্না করতে যায়, কারণ আজকেও তারা একটি ডেটের প্ল্যান করেছে। কিন্তু আজকে তারা শুধু দুজন ডেট করবে না, সঞ্জুর সাথে থাকবে তার বন্ধু আর রানুর সাথে থাকবে তার বান্ধবী। সঞ্জু কিন্তু সুন্দর রান্না করতে পারতো আর রানু একদমই রান্না করতে পারে না, তাই সঞ্জু দেয়ালের ওপাশ থেকে তাকে রান্না করা শেখাচ্ছিল। কিন্তু রানু সব খাবার পুড়িয়ে ফেলে, কিন্তু সঞ্জুকে সেটা বুঝতেই দেয় না। এরপর তারা দেয়ালের পাশে খাবার নিয়ে দুই পাশে বসে খায় আর গল্প করে। তখন গল্প করতে করতে এক পর্যায়ে সঞ্জুর বন্ধু বলে, না দেখে কি কখনো ভালোবাসা হয়? এই কথা শুনে রানু একটু কষ্ট পায়। সঞ্জু সেটা বুঝতে পেরে বলে, না দেখেও ভালোবাসা হয়, তাছাড়া না দেখে ভালোবাসাটাই বেশি এক্সাইটেড। পরের দিন সকালবেলা আবার তারা দুজনের সঙ্গে গল্প করতে শুরু করে, কিন্তু তখনই সঞ্জুর বাসায় কলিং বেল বেজে ওঠে। সঞ্জু গিয়ে দরজা খুললে দেখে তার এক্স সৃজি দরজায় দাঁড়িয়ে আছে। সৃজি সঞ্জুকে বলে, আমি এই বিয়েটা করতে চাই না, আমি তোমাকে চাই। দেয়ালের অপর পাশ থেকে রানু এই কথাগুলো শুনে ফেলে। সঞ্জু সৃজিকে কোনোভাবেই বাসে ঢুকতে দেয় না, কারণ সে জানে রানু এই সবকিছু শুনলে খুব কষ্ট পাবে। তাই সঞ্জু সৃজিকে নিয়ে বাইরে একটি জায়গায় বসে আর সেখানে গিয়ে সৃজিকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার কাছেই আবার ফিরে আসতে চাই। সঞ্জু কোনো কথা না বলে সেখান থেকে তার বন্ধুর কাছে চলে যায়। তার বন্ধুকে সব কথা খুলে বললে সে বলে, নিজের কাজে মন দাও আর জীবনে যে ভুলগুলো হয়ে গেছে সেগুলো আর রিপিট করো না।
অন্যদিকে রানু একটি রেস্টুরেন্টে ডংয়ের সাথে দেখা করতে যায়। ডং বারবার তাকে ফোন করে দেখা করতে বলছিল। সেখানে ডং রানুকে একটি কন্ট্যাক্ট পেপার দেয় আর বলে, চলো আমরা একসঙ্গে কাজ করি। তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করবে আর আমি আমার কোম্পানির জন্য কাজ করব। ডং আরও বলে, আমি জানি তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কতটা কষ্ট করছো। তখন রানুর মনে পড়ে যায় সেদিন মিটিংয়ে ডং কিভাবে তার ডিজাইনটা নিজের বলে চালিয়ে দিয়েছিল। তাই সে রেগে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। রানু চারদিক থেকে একদম ভেঙে পড়েছিল, তাই সে বাসায় এসে চুপচাপ বসে থাকে। সঞ্জু বাসায় ফিরে তার সঙ্গে কথা বলতে গেলে সে অভিমান করে বলে, আমার এক্স বয়ফ্রেন্ড কখনো আমার বাসায় এসে ঝামেলা করেনি। পরদিন সকালবেলা সঞ্জু যখন বাইরে যাচ্ছিল তখন সে রানুকে ডাক দেয়, কিন্তু রানু তার ডাকে কোনো সাড়া দেয় না। তাই সঞ্জু মন খারাপ করে বাসা থেকে বের হয়ে যায়। আসলে রানু কিন্তু তখন বাসায় ছিল না। তার শরীর খারাপ লাগায় সে ডাক্তারের কাছে গিয়েছিল। সেখানে তার ডাক্তার তাকে বলে, তোমার শরীরের অবস্থা তো অনেক খারাপ, তুমি এত দেরি করে এসেছো কেন? এইদিকে সঞ্জু তার কোনো কাজে মন দিতে পারছিল না। রাতে যখন সঞ্জু বাসায় ফিরে আসে তখন রানুর বান্ধবী রায়ন সঞ্জুকে ডেকে বলে, রানু অনেক অসুস্থ, তোমার সাথে কথা বলার পর রানু অনেক সুস্থ হয়ে গিয়েছিল। রানু কখনো তার কষ্টের কথা কারোর সঙ্গে শেয়ার করেনি, এমনকি তার পরিবারের সঙ্গেও না। রায়ন সঞ্জুকে বলে সে যেন রানুর দিকে খেয়াল রাখে। পরদিন সকালবেলা সঞ্জু ডংয়ের অফিসে গিয়ে তাকে মারে আর বলে, তুই খুব খারাপ মানুষ, তুই অন্যের স্বপ্ন কেড়ে নিস। এই কথা শুনে ডং বুঝতে পারে সে রানুর কথা বলছে। তাই সঞ্জু সেখান থেকে চলে যাওয়ার পর ডং রানুর কাছে কল করে এসব কথা বলে। রানু তখন বুঝতে পারে সঞ্জু হয়তো কিছু করেছে। তাই সঞ্জু বাসায় ফিরলে রানু তাকে বলে, তুমি তোমার নিজের কাজে মন দাও, অন্যের কাজে বাধা হয়ে দাঁড়িও না। কিন্তু সঞ্জু তাকে বলে, তুমি যেন ডংয়ের সঙ্গে কোনো কন্ট্রাক্টে সাইন করো না, ও লোকটা ভালো না, ও তোমার কাছ থেকে সাইন করে তোমার স্বপ্নগুলো নিজের নামে করিয়ে নেবে। এই কথা শুনে রানু বলে, আমার ব্যাপারে তোমাকে অত ভাবতে হবে না, তুমি তোমার নিজের কাজে মন দাও। আর যেহেতু আমাদের দেখা হয়নি তাই আমি এই চ্যাপ্টারটা এখানেই ক্লোজ করতে চাই। এই কথা শুনে সঞ্জু খুব কষ্ট পায়, কারণ সে রানুর কাছ থেকে এরকম কথা কখনোই আশা করেনি। তখন সঞ্জু রানুর কাছে এই কাজটা করার জন্য মাফ চায়, কিন্তু রানু তাকে মাফ করে না। সঞ্জু বলে, তোমার স্বপ্ন তোমাকে অন্ধ করে দিয়েছে, তুমি যদি কোনোদিন আমাকে একটু ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কথা শুনবে। কিন্তু রানু তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তারা দুজনের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সঞ্জু কোনোভাবেই তার কাজে মনোযোগ দিতে পারছিল না। রানু এসে তাকে ডাকে, কিন্তু সে রানুটাকে সাড়া দেয় না। এরপর সঞ্জু সিদ্ধান্ত নেয় সে অডিশনের আগে অন্য কোথাও শিফট হবে। আর এই কথা শুনে সে রানুকে জানায়। রানু তার কথা শুনে কিছুই বলে না, কিন্তু মনে মনে সে কষ্ট পায়। এরপর সঞ্জু তার বন্ধুর কাছে এসে থাকে, কিন্তু এখানে এসেও তার কোনো কাজে মন দিতে সে পারছিল না। সঞ্জু একটি কোম্পানিতে ডেলি ব্লগ করার কাজ নিয়েছিল। কিছুদিন ধরে তাদের কোনো কাজ না দেওয়ায় সে কোম্পানি থেকে ফোন করে তাদের ক্যামেরা ফিরিয়ে দিতে বলে। কিন্তু সঞ্জু সে ক্যামেরাটা বাসায় রেখে এসেছিল, তাই সে তার বন্ধুকে ক্যামেরাটা আনার জন্য পাঠায়। সেখানে গেলে রানু তার কাছে জিজ্ঞেস করে সঞ্জু কেমন আছে। তো যাই হোক, এরপর ক্যামেরাটা নিয়ে যখন সঞ্জুর বন্ধু তার কাছে নিয়ে আসে তখন সে বারবার ক্যামেরাটাকে ওপেন করে দেখতে বলে, কিন্তু সঞ্জু যেহেতু ক্যামেরা কিছুই করেনি তাই সে ক্যামেরাটা ওপেন করতে চায় না। এরপর সে একদিন ডংয়ের অফিসে যায়। আসলে সে আজ এখানে এসেছে তার তৈরি করা ক্যারেক্টার ডংকে দিতে, কিন্তু ডং এখন সেই বক্সটা ওপেন করে তখন সে দেখতে পায় এখানে কোনো ক্যারেক্টার না, বরং তার নিজের একটা পুতুল রানু বানিয়ে এনেছে। এরপর রানু সে কন্ট্যাক্ট পেপারটি ছিঁড়ে ফেলে, কারণ রানু আসলে ডংকে অপমান করার জন্য তার অফিসে গিয়েছিল। এদিকে সঞ্জু সে ক্যামেরাটা কোম্পানিতে ফেরত দিয়ে দেয়, কিন্তু আবার সে ক্যামেরাটা ফিরে দেওয়া হয়, কারণ সেখানে কিছু ভিডিও ছিল যেটা হয়তো সঞ্জু খেয়াল করেনি। সেই কোম্পানি একটি মেয়ে তাকে সেই ভিডিওগুলো দেখতে বলে। এরপর সঞ্জু সেখান থেকে তার অডিশন দিতে যায়। তখন আমরা দেখতে পাই এই ক্যামেরা যে ভিডিওগুলো ছিল সেগুলো আসলে রানু করেছিল। আর সেখানে রানু তার সবকিছুর জন্য সঞ্জুর কাছে মাফ চায়। এখানে সে আরো বলে, আজ তোমার জন্য আমি বাঁচতে শিখেছি, তাই তুমি আমার কাছে আবার ফিরে আসো, আমিও তোমার কাছে আবার ফিরে যেতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই। আর এখান থেকেই আমরা বুঝতে পারি সঞ্জুর বন্ধু তাকে বারবার কেন ক্যামেরা ওপেন করার কথা বলেছিল। এরপর রানু সঞ্জুর সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সঞ্জু অডিশন শেষে জাজ বলে, তোমার গলা তেমন একটা ভালো নয়, কিন্তু তুমি মন থেকে গানটা গেয়েছো, তাই গানটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। কিন্তু জাজের কথায় মন খারাপ না করে সে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। আসলে সেখানে থাকা কেউ তখন বুঝতে পারছিল না সঞ্জু কোথায় যাচ্ছে। আসলে সে কিন্তু রানুর জন্যই দৌড়াচ্ছিল আর রানু তার জন্য দৌড়াচ্ছিল। দুজনেই তখন একে অপরের দিকে দৌড়াতে শুরু করে, আর একটা পর্যায়ে এসে তারা দুজনকে দেখে ফেলে। অবশেষে তারা দেয়াল ভেদ করে এক অপরের সঙ্গে দেখাটা করেই ফেললো। আর এরকম একটি সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্পটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।